প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপিএমএসসি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা পরিচিতি পর্বটা দেখছো। আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তোমরা দশম শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীরা আছো এখানে। আজকে চতুর্দশ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আমরা এর আগে করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, তিনি এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে কিভাবে গড়ে তুলেছেন সেটার উপর আজকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এবং দেশ গঠনের পাশাপাশি সে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন, সেগুলো নিয়ে আজকের ক্লাস। তোমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছ, বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছ। সংসদ ভবন, যেটা আইনসভা নামে পরিচিত। পৃথিবীর সব দেশে একটি করে আইনসভা আছে, আমাদের আইনসভার নাম জাতীয় সংসদ। দেখতে পাচ্ছ সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট। তোমরা কি বুঝতে পারছো আমরা আজকে কোন বিষয়ের উপর আলোকপাত করব? স্যার, সংবিধান প্রণয়ন। সংবিধান না, সংবিধান। সংবিধান প্রণয়ন 1972। এটা গুরুত্বপূর্ণ একটি টপিকস এই অধ্যায়ে। আজকের বিষয় তাহলে সংবিধান প্রণয়ন 1972, যেটা 1972 সালে প্রণীত হয়েছিল এবং 72 সাল থেকে এটা কার্যকর হয়। এই সংবিধান প্রণয়ন কিভাবে হয়েছে, এর ভিতরে কি আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো আমাদের জানা উচিত। এটা প্রত্যেকটা ইয়েতেই থাকে ক্লাসে, মানবিকের বিশেষ করে। তোমাদের এই টপিকস এর উপর সব সময় পড়াশোনা করতে হবে। যখন তোমরা চাকরির জন্য পড়বে বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই টপিক থেকে প্রশ্ন আসে এবং এটা তোমাদের সব সময় কাজে লাগবে। এজন্য একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। এই ক্লাসটা ঠিকমতো করলে তোমরা সংবিধানের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি বর্ণনা করতে পারবে, সংবিধানের শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবে এবং উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করতে পারবে। আমাদের সংবিধান একটি লিখিত দলিল। এটা একটি বই আকারে আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান লিখিত আকারে আছে। অনেক দেশের সংবিধান অলিখিত থাকে, যা আমরা দেখব প্রকারভেদে গিয়ে। এই সংবিধানের দায়িত্বে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সংবিধান বলো। স্যার, আমার নাম একটু অনেক সমস্যা হচ্ছে, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, আর কিছুক্ষণ পর তো ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, মিতু, তামিম, তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়, শুনতে পাচ্ছি। আচ্ছা মাহিমা, তুমি তোমার ডিভাইসটা একটু ইয়ে করো, আরেকবার রিস্টার্ট করে আবার তুমি লগ ইন করো, দেখো ঠিক হয় কিনা। আচ্ছা স্যার, তো ইতিহাস ক্লাস হচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা একটু মনোযোগ দেই। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। কারণ কি? কারণ সংবিধান হচ্ছে একটা দেশ, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার বিধিবিধান সেখানে থাকে। এই জন্য সংবিধানকে বলা হয় রাষ্ট্রের সর্বোচ্চ দলিল। তার মানে সর্বোচ্চ আইন, এর উপরে কোনো আইন নেই। সংবিধানে যা লেখা আছে, যা বিধিবিধান আছে, সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালিত করতে হয়। যদি এর বিপরীত কেউ করে তাহলে সে আইনের লঙ্ঘন করেছে বলে ধরা হয়। তাহলে এই যে দলিল, এটা লিখিত হতে পারে, অলিখিত হতে পারে। বাংলাদেশের সংবিধান একটা লিখিত দলিল। আমরা এই সংবিধান এমনি এমনি পাইনি, একটা রাষ্ট্র আমাদের অর্জন করতে হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষা রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণ এই সংবিধান লাভ করে। আমাদের সংবিধান অল্প সময় আমরা পেয়েছি, মাত্র 9 মাসে। অপরদিকে
এই পাকিস্তানের সংবিধান তৈরিতে সময় লেগেছিল 9 বছর, তাও তা কার্যকর হয়নি। বিশ্বের অন্যতম সুন্দর সংবিধান প্রণীত হয়েছে আমাদের। অনেক দেশ, অনেক বিশেষজ্ঞ আমাদের এই সংবিধানকে প্রশংসা করেছেন। এজন্য আমাদের সংবিধানকে একটি উত্তম সংবিধান হিসেবে আমরা অভিহিত করতে পারি। সংসদে আলোচনা ও সিদ্ধান্ত হয়, তারপর সেটা রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। এই সংবিধান এভাবেই প্রণীত হয়েছে। আরো কিছু অনেক বিষয় আছে যেগুলো তোমরা দেখবে। আমরা রাষ্ট্রপতির ছবিটা দেখতে পাচ্ছি। বর্তমান রাষ্ট্রপতি আমাদের আব্দুল হামিদ। আর সংসদের ভিতরের কক্ষটা আমরা দেখতে পাচ্ছি। এখানে সংসদ সদস্যরা বসে আলোচনা করেন। এখন আমরা দেখব সংবিধানের প্রকারভেদ। এই সংবিধানের প্রকারভেদ দেখার আগে আরো কিছু আলোচনা আমরা করতে চাই। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি দিতে চাই। এই একটি আদেশ জারি করা হয় সংবিধানের জন্য, প্রণয়ন করার জন্য, এবং সেটা কিভাবে করে সে আমরা দেখব বিস্তারিত। তার আগে সংবিধান কেন প্রয়োজন? সংবিধান প্রয়োজন একটা প্রতিষ্ঠান হোক বা একটা পরিবার হোক, কিছু বিধিবিধান থাকে। পরিবারে যেমন লিখিত বিধিবিধান থাকে না, অলিখিত থাকে, সেগুলো আমরা মেনে চলি। মা বাবা বা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের নির্দেশ আমরা মেনে চলি, সেটাই কিন্তু এক প্রকার সংবিধান। এবং এর ব্যত্যয় হলে বা এটা যদি লঙ্ঘন করি আমরা, তাহলে আমাদের শাস্তির সম্মুখীন হতে হয়, বকা খেতে হয় বাড়িতে। আবার তেমনি একটা প্রতিষ্ঠানেও কিছু লিখিত বা অলিখিত সংবিধান বা নিয়ম কানুন থাকে, সেগুলো মেনে চলতে হয়। ঠিক তেমনি একটা রাষ্ট্রের জন্য সংবিধানের প্রয়োজন। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র নেই। এখন আমরা দেখব সংবিধানের প্রকারভেদ। দুই ধরনের সংবিধান। একটা হচ্ছে লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান দুই প্রকার। লিপিবদ্ধ মানে সংরক্ষণ। এই যে সংরক্ষণ পদ্ধতি, এর উপর ভিত্তি করে দুই প্রকার। একটা হচ্ছে অলিখিত সংবিধান, আর একটা হচ্ছে লিখিত সংবিধান। পৃথিবীর অনেক দেশে আছে অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান। এখানে লিখে রাখা হয়, এবং সেই লিখিত সংবিধান তোমরা বইয়ের দোকানে, বইয়ের মার্কেটে পাবে। এগুলো এক কপি নিজের কাছে রাখা উচিত। কারণ দেশ কিভাবে চলবে, একজন নাগরিকের কি অধিকার আছে, একটা নাগরিক কি কি সুবিধা ভোগ করতে পারবে, কি কি আইন কানুন মেনে চলতে হয় একজন নাগরিকের, সেগুলো তোমার একজন নাগরিক হিসেবে জানা উচিত। পাশাপাশি পরীক্ষার জন্য বা কেরিয়ারের জন্য এটা জানা উচিত, কারণ এখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সংবিধানের প্রশ্ন আসে, নিজের জানার জন্য সংবিধান পড়া উচিত। তাহলে আমরা সংবিধানের প্রকারভেদ এক ধরনের দেখলাম, লিপিবদ্ধকরণের ভিত্তিতে দুই প্রকার। একটা অলিখিত সংবিধান, আর একটা হচ্ছে লিখিত সংবিধান। আরেকটা প্রকার আছে, এটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে, যে সংবিধান সংশোধন করা হয়। পৃথিবীতে কোনো কিছুই শেষ বলে কিছু নাই, সবকিছুরই সংশোধনের ব্যবস্থা থাকে। ঠিক তেমনি সংবিধানেরও সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। সেই সংশোধনের ভিত্তিতেও সংবিধান দুই প্রকার। সংবিধান যদি দেখা গেল যে কয়েক বছর পর, কয়েক দশক পর হতে পারে, বা কয়েকশো বছর পর হতে পারে, দেখা গেল এই বিধানটা মানব কল্যাণের জন্য নয়, এটা মানুষের সমস্যা হচ্ছে, অথবা যুগের পরিবর্তনে কোনো বিধান চেঞ্জ করতে হতে পারে, পরিবর্তন করতে হতে পারে, সেগুলো হচ্ছে সংশোধন। এই সংশোধনের ভিত্তিতেও সংবিধানকে প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে সুপরিবর্তনীয়, আর একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। তো আমাদের সংবিধান সুপরিবর্তনীয়, কারণ সহজেই পরিবর্তন করা যায়। আর দুষ্পরিবর্তন সংবিধান অনেক দেশে আছে, সেটা কি হয়, পরিবর্তন করতে অনেক বেশি জটিলতা থাকে, পরিবর্তন করাটা কঠিন হয়ে যায়। যেমন দেখা গেল কোনো বিধান মানুষের কাজে আসছে না, এটা আরো বেশি মানুষকে সমস্যায় ফেলছে, তখন এই দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে কি হবে, চেঞ্জ করতে পারবে না, অনেক সময় লেগে যাবে, অনেক জটিলতা তৈরি হবে।
সো এই সুপরিবর্তনীয় সংবিধান ভালো। তো আমাদের সংবিধানটা লিখিত সংবিধান এবং সুপরিবর্তনীয় সংবিধানের অন্তর্ভুক্ত। তো সংবিধানের প্রকারভেদ আমরা দেখলাম দুই ধরনের, একটা লিপিবদ্ধকরণের ভিত্তিতে আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে। এটা খেয়াল রাখবে, আমি কিছুক্ষণ পরে আবার তোমাদের প্রশ্ন করব। আরো কিছু বিষয় আছে সংবিধানে। সংবিধানে একটি প্রস্তাবনা আছে, 11টি ভাগে বিভক্ত আমাদের সংবিধান। এর মধ্যে অনুচ্ছেদ আছে 153টি। তোমাদের বিভিন্ন প্রশ্ন আসবে আরো বড় ক্লাসে, কলেজে বা ইউনিভার্সিটিতে গেলে অথবা চাকরির পরীক্ষায়। অনুচ্ছেদ, বিভিন্ন অনুচ্ছেদে যেমন বলবে যে 17 নং অনুচ্ছেদে কি আছে, যেমন আমাদের শিক্ষার অধিকার, নাগরিক শিক্ষার অধিকার ভোগ করবে, এই অনুচ্ছেদটা আছে 17 নং অনুচ্ছেদে। এভাবে প্রশ্ন আসতে পারে যে শিক্ষার ব্যাপারে যে অধিকার দেওয়া হচ্ছে নাগরিকদের, সেটা সংবিধানের কত নং অনুচ্ছেদে আছে? 17 নং। এভাবে 153টি অনুচ্ছেদ আছে সংবিধানে। 4টি তফসিল আছে, তফসিল নিয়ে আমরা পরের স্লাইডে আলোচনা করব। এই হচ্ছে 1972 সালের সংবিধানের গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে রাষ্ট্র পরিচালনার কোন নীতির উপর নির্ভর করে পরিচালিত হবে রাষ্ট্র, এই 4টা নীতি তখন নির্ধারণ করা হয়েছে। প্রথম, ধর্মনিরপেক্ষতা, মানে এখানে যার যার ধর্ম সে পালন করতে পারবে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। জাতীয়তাবাদ, দ্বিতীয় মূলনীতি। এই জাতীয়তাবাদ আমাদের থাকবে। জাতীয়তাবাদ মানে কি? তোমাদের আগেও বলেছি, আবার বলছি, জাতীয়তাবাদ হচ্ছে আর কিছুই না, কোন জাতীয় প্রশ্নে সবাই একমত হওয়া, ঐক্য, জাতীয় ঐক্যকেই বলে জাতীয়তাবাদ। যেটা আমরা দেখিয়েছিলাম অনেকবার আন্দোলনের ক্ষেত্রে। এরকম একটি আন্দোলনের নাম তোমরা বলতে পারবে? কোন আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদ ফুটে উঠেছিল প্রথম? বলতো। খুব সম্প্রতি আমরা এই 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 বিষয়ে আমরা করেছি, জাতীয় দিবস হিসেবে সেগুলোকে পালন করি, এরকম একটা আন্দোলন। সে আন্দোলনে আমাদের জাতীয়তাবাদ। ভাষা ও সংস্কৃতিতে কোনটা বলো আবার? তো ভাষা ও সংস্কৃতি যে ইয়াটা করে ভাষা বাঙালি। আন্দোলন। ভাষা জি আন্দোলন স্যার। 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের এই প্রথম জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ ফুটে উঠেছিল। কারণ বাঙালি, বাংলা ভাষাভাষী সবাই এক হয়েছিল এই আন্দোলনে। এটাই জাতীয়তাবাদ। কোন জাতীয় বিষয়ে যখন রাষ্ট্রের সব জনগণ এক হয়ে যায়, সেটাকেই বলে জাতীয়তাবাদ। তো আমাদের রাষ্ট্র পরিচালনার এটা অন্যতম একটি মূলনীতি। 3 নাম্বার মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে এখানে বোঝানো হয়েছে সমাজের সবাই সমান অধিকার ভোগ করবে, বৈষম্য থাকবে না। ছোট বড়, ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করে রাষ্ট্রের আইনের ক্ষেত্রে, সুযোগ সুবিধার ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে। এটাকে বলে সমাজতন্ত্র। 3 নাম্বার মূলনীতি। এটা প্রশ্ন হিসেবে আসতে পারে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সমাজতন্ত্র বলতে তুমি কি বুঝো? তখন তুমি এই কথাগুলো লিখতে হবে যে সমাজতন্ত্র হচ্ছে কি, সমাজের সবাই সমান অধিকার ভোগ করবে, কোনো বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই, আইনের ক্ষেত্রে হোক, সুযোগ সুবিধার ক্ষেত্রে হোক, বা অধিকারের ক্ষেত্রে হোক। এটা হচ্ছে সমাজতন্ত্র। 4 নাম্বার মূলনীতি হচ্ছে গণতন্ত্র। রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি, গণতন্ত্রের ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। গণতন্ত্র কি? জনগণের শাসন, জনগণের মতামতের ভিত্তিতে যে তন্ত্র বা শাসন। তাহলে এই 4টা মূলনীতির উপর ভিত্তি করে দেশ পরিচালিত হচ্ছে, যে কারণে আমাদের রাষ্ট্রীয় কোনো ধর্ম ঠিক করা হয়নি। সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে আমাদের রাষ্ট্রীয় ধর্ম কোনো নাই। সংখ্যাগরিষ্ঠ ভিত্তিতে ইসলাম ধর্ম বেশি আছে। তারপরও অন্য ধর্মকে তারা স্বাধীনভাবে পালন করতে পারে। জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা পরিচালিত হই। বিভিন্ন আন্দোলনে আমরা দেখেছি সমাজতন্ত্র অনুসরণ করা হয় এবং গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়। তাহলে এই 4টা মূলনীতি অবশ্যই ইম্পর্টেন্ট এবং তোমরা এগুলো কি করবা? পড়বা ব্যাখ্যা সহ। এখন আমি মাত্র এখানে 4 জন আছো, তোমাদেরকে একটু রিমাইন্ডার দিই।
মাহিমা, সমস্যার সমাধান হয়েছে? না স্যার, স্পষ্ট শুনতে পাও না? তাহলে তোমার ডিভাইসে সমস্যা আছে হয়তো, কারণ বাকি 3 জন শুনতে পাচ্ছে। তুমি পরবর্তীতে ডিভাইসটা একটু করো, চেঞ্জ করে দেখো ঠিক হয় কিনা। এখন ক্লাসটা করো। আচ্ছা মাহিমা, বলো তো তাহলে, আমি আগের স্লাইড থেকে একটা প্রশ্ন করি যে লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান কত প্রকার? আগের স্লাইডে যেটা প্রকারভেদের স্লাইডে পড়িয়েছিলাম, সেটা কি তুমি দেখেছো? মাহিমা, আমাকে শুনতে পাচ্ছো? মাহিমা, আচ্ছা মাহিমার কথা আমি শুনতে পাচ্ছি না। মিতু, মিতু আমাকে বলো তাহলে, প্রকারভেদের স্লাইডে আমরা যেটা পড়িয়েছি যে উম, লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান কত প্রকার? প্রকার স্যার আমি তো পারি। মাহিমা বলো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, এখন স্যার বলো। দু প্রকার। 2 প্রকার, ভেরি গুড। স্যার কি দু কি? প্রকার। স্যার লিখিত আর অলিখিত, ভেরি গুড। এবার মিতু, মিতু আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। মিতু বলো যে পরিবর্তনের ভিত্তিতে বা সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? সংশোধন করার ভিত্তিতে, সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? স্যার 4। 4। তুমি মনোযোগ নাই মা ক্লাসে। শরীফা বলো, শরীফা আক্তার, সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার? স্যার আমি তো এই যে নেটওয়ার্কের জন্য একটু আগে আসছি তাই। আচ্ছা ঠিক আছে, মনোযোগ রাখো। তামিম বলতে পারবে? জি স্যার। বলো। স্যার 4 প্রকার। আবার 4 প্রকার? আমি কোনো আলোচনাই করিনি এ পর্যন্ত। ওখানে 4টা ভাগ দেখানো হয়েছে, 2 ভাগে বিভক্ত। আমি আবার তোমাদের সুবিধার্থে আবার আগের স্লাইডে যাচ্ছি। মাহিমা এতবার বের হয়ে গেল, তারপরও ও উত্তর দিতে পারলো, আর তোমরা এই দেখো, এখানে 4 প্রকার কোনো বলেছি? এখানে 2 ধরনের, এটা 2 প্রকার, এটা 2 প্রকার। লিপিবদ্ধকরণের ভিত্তিতে 2 প্রকার, আর সংশোধনের ভিত্তিতে 2 প্রকার। সংশোধনের ভিত্তিতে 2 প্রকার কি কি? সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। আর লিপিবদ্ধকরণের ভিত্তিতে কয় প্রকার? সেটাও 2 প্রকার, লিখিত, অলিখিত, আর একটা লিখিত। সবাই ক্লিয়ার? আর কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবে। আচ্ছা, এর পরের স্লাইডে যাওয়ার আগে আবার কিছু প্রশ্ন তোমাদের করতে চাই, তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার না হলে সমস্যা। আচ্ছা, আবার আমি এবার শরীফা, আগের স্লাইডটা তো তুমি দেখেছো, যে মূলনীতিগুলো আমরা পড়ালাম, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। শরীফা বলো, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? স্যার 4টি। 4টি, ভেরি গুড। এবার মিতু বলো, এই 4টি কি কি? স্যার ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। ভেরি গুড, অনেক ধন্যবাদ। এবার মাহিমা বলো, মাহিমা আমাকে শুনতে পাচ্ছ? মাহিমা জি বলো, স্যার। এই যে সমাজতন্ত্র বলতে কি বোঝানো হয়েছে? এটা যদি প্রশ্ন আসে, সমাজতন্ত্র বলতে তুমি কি বুঝো? রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি, সমাজতন্ত্র। খুব সহজ বলেছিলাম, আমি আলোচনা করেছি, কে পারবে বলো? তামিম, তামিম বলো, সমাজতন্ত্র স্যার বলতে, সমাজতন্ত্র বলতে কি বুঝিয়েছি? রাষ্ট্রীয় পরিচালনার অন্যতম একটি মূলনীতি সমাজতন্ত্র। সমাজতন্ত্র বলতে আসলে কি বোঝানো হয়েছে? কেউ পারবে না? আচ্ছা, আমি বলে দিচ্ছি আবার, সমাজতন্ত্র হচ্ছে সমাজের সবাই সমান অধিকার ভোগ করবে, সে ধনী হোক বা দরিদ্র হোক, অন্য ধর্মের হোক, বা সরকারি হোক, রাষ্ট্র প্রধানমন্ত্রীর ধর্ম হোক বা অন্য ধর্ম হোক, অথবা সে ধনী দরিদ্র হোক, অথবা সে যে কোনো বর্ণের হোক, যে কোনো ধর্মের হোক,
যে কোনো অঞ্চলের হোক, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে অধিকারের ক্ষেত্রে, তারপরে এই বিভিন্ন আইনের ক্ষেত্রে সবাই সমান অধিকার ভোগ করবে। এটাই হচ্ছে সমাজতন্ত্র, কোনো বৈষম্য থাকবে না, ঠিক আছে, সমাজে। এটা তারপরে জাতীয়তাবাদ মানে জাতীয় ঐক্য, ধর্মনিরপেক্ষতা মানে যার যার ধর্ম সে পালন করবে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, গণতন্ত্র মানে জনগণের শাসন বা মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এগুলো হচ্ছে মূলনীতি। এই 4টা মূলনীতি তোমরা ব্যাখ্যা করে থাকবে। অনেকে লগ আউট হয়ে যাচ্ছ কেন বুঝলাম না। আচ্ছা, আবার আসবে, সমস্যা নাই। আমরা এখন সংবিধানের কিছু বৈশিষ্ট্য দেখব। এখন তোমাদের প্রশ্ন আসবে যে বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখো। বৈশিষ্ট্য আর কিছুই না, এই যে আমরা দেখব যে একটা সংবিধানে যা যা আছে সবকিছুই বৈশিষ্ট্য। সংবিধানে এই যে একটি প্রস্তাবনা আছে, 11টি ভাগে বিভক্ত, 153টি অনুচ্ছেদ আছে, 4টা মূলনীতি আছে, এই কথাগুলো এক একটা বৈশিষ্ট্য। তার মানে সংবিধানে উল্লেখিত যা আছে সবই বৈশিষ্ট্য। তবে তুমি যখন প্রশ্ন আসবে যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো লেখো, তখন তুমি কি করবে? গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিবে। যেমন সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি, কি কি সেটা লিখবে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, এগুলো ব্যাখ্যা করে দিবে। তারপর মৌলিক অধিকার কি কি আছে, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমাদের সংবিধান এক কক্ষ বিশিষ্ট, অনেক দেশে সংবিধান 2 কক্ষ বিশিষ্ট থাকে, নিম্নকক্ষ, উচ্চকক্ষ। নিম্নকক্ষ বলতে বোঝানো হয়েছে আগে একটা প্রস্তাব নিম্নকক্ষে পাশ হয়ে আসে, তারপর উচ্চকক্ষে আলোচনা হয়, এটাকে বলে 2 কক্ষ বিশিষ্ট। আমাদের সংবিধান এরকম না, এক কক্ষ বিশিষ্ট, একটা ইয়াতেই মিটিংয়ে সব আলোচনা হয়। দুষ্পরিবর্তনীয়, আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, কারণ সংবিধানের 2/3, 3/2 লোকের ভোট প্রয়োজন হয় সংবিধান পরিবর্তন করার জন্য। এর আগে আমি বলেছিলাম সুপরিবর্তনীয়, আমি দুঃখিত, এটা হবে দুষ্পরিবর্তনীয়। আর হচ্ছে স্বাধীন বিচার বিভাগ আছে, বিচার বিভাগ সরকার হস্তক্ষেপ করবে না, এরকম একটি বিধান আছে। আর সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, মানে ধর্ম বা জাতি কোনো কিছুর উপর ভিত্তি করে কি করতে পারবে না, কোনো কেউ এই রাজনীতি করতে পারবে না। তাহলে এই সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ, এগুলো আমাদের বৈশিষ্ট্য। আরো যা আছে সব তুমি দিয়ে দিতে পারবে। তো এখানে আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। একটা হচ্ছে আমাদের গণপরিষদ আদেশ জারি হয় 1972 সালে 23শে মার্চ। এই গণপরিষদ আদেশ জারি হওয়ার পর থেকে আমাদের সংবিধানের কাজ শুরু হয়ে যায়। তার আগ পর্যন্ত যারা 1970 সালের নির্বাচনে যুদ্ধের আগে পাশ করেছিল, সংসদ সদস্য ছিল, তারা এই দেশটাকে ওই সময়ের জন্য পরিচালনা করেছে এবং তারা সংসদ সদস্য হিসেবে গণ্য হতো। তারপরে প্রথম অধিবেশন হয় 1972 সালের 10 এপ্রিল। হ্যাঁ, গণপরিষদের প্রথম অধিবেশন হয় 1972 সালের 10 এপ্রিল। সেখানে কিন্তু সংবিধান পরিপূর্ণ হয়নি, তখন ওই গণপরিষদের সদস্য যারা 70 সালে সংসদ সদস্য ছিল তারা এই অধিবেশনটা পরিচালনা করে। তারপর প্রথম স্পিকারের নাম ছিলেন শাহ আব্দুল হামিদ। একজন ডেপুটি স্পিকার থাকেন, একজন স্পিকার থাকেন। স্পিকারের অবর্তমানে ডেপুটি স্পিকার সংসদ পরিচালনা করেন, তার নাম ছিল মোহাম্মদ উল্লাহ, ডেপুটি স্পিকার। আরো কিছু তথ্য আমরা দেখব। এই সংবিধান প্রণয়ন একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির আহ্বায়ক ছিলেন ডক্টর কামাল হোসেন, এখনো তিনি আছেন। তোমরা পত্র পত্রিকায় টিভিতে তাকে দেখো মাঝে মাঝে। আর এই কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন, এর মধ্যে নারী সদস্য ছিল 34 সদস্য বিশিষ্ট। ডক্টর কামাল হোসেন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তারপর এই সংবিধানের খসড়া পেশ করা হয় 1972 সালের 11ই অক্টোবর। তারিখগুলো ইম্পর্টেন্ট, খসড়া মানে কোনো ভুল আছে কিনা দেখার জন্য এটা দেওয়া হয় এই সংসদ সদস্যদের কাছে। তারপরে এই 19 অক্টোবর আলোচনা শুরু হয় এবং এটার কার্যকারী পাস হয় 4 নভেম্বর। অক্টোবর থেকে 11 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত এটা নিয়ে আলোচনা হয় যে কোনটা বাদ দেওয়া হবে, কোনটা অন্তর্ভুক্ত করা হবে। তারপর 4 তারিখ, নভেম্বরের 4 তারিখ এটা পাস হয় যে ঠিক আছে, আর কোনো ভুল নেই, এটা আমরা শুরু করতে পারি। তারপর সর্বসম্মতিক্রমে 1972 সালের 16ই ডিসেম্বর এই সংবিধান কার্যকর হয়। তাহলে তোমাদের পড়ার মূল বিষয় কি, যে সংবিধান বলতে কি বোঝো, তারপর
সংবিধানের মূলনীতি কয়টি, কি কি, সংবিধানের প্রকারভেদ, সংবিধানের বৈশিষ্ট্য, সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য যেটা এখন দেখছো। আর বৈশিষ্ট্য কোনগুলো? 203 পৃষ্ঠায় আছে তোমাদের সংবিধানের বৈশিষ্ট্যগুলো। এগুলো পয়েন্ট আকারে লিখতে হবে। হ্যাঁ, 1 লাইন 2 লাইন করে বর্ণনা করে দিবা বৈশিষ্ট্য। 8 থেকে 10টা বৈশিষ্ট্য তোমরা মুখস্থ করবে। তাহলে এই সংবিধানের বৈশিষ্ট্যগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এটা বাড়িতে কাজের জন্য দিলাম। এখন কিছু প্রশ্ন তোমাদের আমি করব তোমাদের এই মূল্যায়নের ক্ষেত্রে। তাহলে সংবিধান কি, কে বলতে পারবে সংবিধান কি? যে কেউ বলতে পারো সংবিধান কি? আমি বিভিন্ন ভাবে স্যার আমি বলি, বলো। স্যার আমি তো বলো। হ্যাঁ বলো। স্যার নেটে সমস্যা, বারবার মিউট হয়ে যায়। আচ্ছা বলো। বললাম না, অটো মিউট স্যার হয়ে যাবে কেন? না স্যার নেটে সমস্যা তো, সেই জন্য আমি ইচ্ছা করে মিউট করি। স্যার আমি শুনতে পাইতাছি 2বার আমার কথা। ও আচ্ছা, অসুবিধা নেই, বলো, আমি একবারই শুনতে পাচ্ছি। স্যার রাষ্ট্রের সর্বোচ্চ মানে স্যার, মানে এই যেমন স্যার একটা প্রতিষ্ঠানে যেরকম হয় না ওই। বলতে হবে এক কথায়, রাষ্ট্রের বিধিবিধান, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এর নিয়ম কানুন, তাকেই বলে সংবিধান। বিধিবিধান বলতে পারো, নিয়ম কানুন বলতে পারো, এটা একটা দলিল, সর্বোচ্চ দলিল, কারণ এর উপরে কোনো আইন নেই, এটাই সর্বোচ্চ আইন। গুড, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে বসে? যেটা আমি আগের স্লাইডে তোমাদের দেখিয়েছি, কত তারিখে বসে গণপরিষদের প্রথম অধিবেশন? 1972 সালের 23শে মার্চ হচ্ছে আদেশ জারি করা হয়। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে সরকার একটা আদেশ জারি করে 23শে মার্চ। তারপর প্রথম অধিবেশন বসে কত তারিখে? 1972 সালের এপ্রিল মাস। কত তারিখ মনে আছে? 10 এপ্রিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ 1972 সালে 10 এপ্রিল। 10 এপ্রিল। আমি আবার দেখালাম। ঠিক আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার 4টি। ভেরি গুড। কি কি? স্যার 4টি হলো ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র। সমাজতন্ত্র। ভেরি গুড, ওগুলো ব্যাখ্যা শিখে রাখবে। বাংলাদেশ সংবিধান কয় কক্ষ বিশিষ্ট? কে বলতে পারবে? যে কেউ বলতে পারো। বাংলাদেশ সংবিধান কয় কক্ষ বিশিষ্ট? বাংলাদেশের সংবিধান 1 কক্ষ বিশিষ্ট, এটা তো আমি আলোচনা করলাম। অনেক দেশের সংবিধান আছে 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ। আমাদের 1 কক্ষ বিশিষ্ট। একটাই জায়গায় আমাদের বসে সবাই আলোচনা করে, আর অন্য কোথাও এরকম মিটিং বা সভা হয় না। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কত শতাংশ ভোটের প্রয়োজন হয়? যেহেতু আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, পরিবর্তন করাটা একটু ফর্মালিটিস পালন করতে হয়, এজন্য দুষ্পরিবর্তনীয়। তাহলে কয় শতাংশ সদস্যের ভোটের প্রয়োজন হয় সংসদ সদস্যদের মধ্যে? 3 ভাগের কত ভাগ? 2/3, মানে 3 ভাগের 2 ভাগ সদস্যের ভোট দরকার হয়। এটাকে বলে 2/3 সদস্যের ভোট প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে। এবার বাড়ির কাজটা লিখে নাও সবাই। সংবিধান কি এটা লিখবে, সাথে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করবে। 8 থেকে 10টা বৈশিষ্ট্য দিবে। বই থেকে তুমি যে কোনো বৈশিষ্ট্যই দিতে পারো, সংবিধানের অন্য বৈশিষ্ট্যগুলো দিতে পারো, তুমি বইয়ে যা আছে তাও দিতে পারো। 8 থেকে 10টি বৈশিষ্ট্য 1 লাইন করে লিখে তুমি ছবি তুলে জমা দিবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম।